আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি মিস, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রাসায়নিক বন্ধন। আমরা গত ক্লাসে কি শুরু করেছিলাম? রাসায়নিক বন্ধনটা শুরু করেছিলাম অধ্যায় 5। আজকে সেই অধ্যায়ের বাকি কিছু অংশ আমরা আজকে দেখব। এখানে আমরা এই রাসায়নিক বন্ধন অধ্যায়টার মধ্যে কি কি শিখতে পাবো। এখানে আমরা জানতে পারবো আজকে যে লেকচারটা হবে সেখানে আয়ন কি, মানে আয়ন কি বা কিভাবে আয়নের সৃষ্টি হয়, বা আয়নিক বন্ধন খুব ইম্পর্টেন্ট। যেমন রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে আমরা অনেক ধরনের বন্ধনের সম্পর্কে জেনেছিলাম, যে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, এই সবগুলো বন্ধন নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি মিস। হ্যাঁ, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দুইটা মৌল দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা এ মৌল এবং আরেকটি হলো বি মৌল। দুইটা মৌল আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এখানে হ্যাঁ, ধনাত্মক চার্জ, অর্থাৎ এখানে আয়নের সৃষ্টি হবে, অর্থাৎ যার পাশে পজিটিভ বা নেগেটিভ, ধনাত্মক বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়নের সৃষ্টি হতে আমরা দেখতে পাই। সেক্ষেত্রে আমরা যে বিষয়টা পড়বো ক্যাটায়ন, মানে ক্যাটায়ন কাকে বলে, অর্থাৎ ধনাত্মক চার্জ। বইয়ের পেজ কত? আমরা ক্যাটায়ন আর অ্যানায়ন নিয়ে আলোচনা করছি রাসায়নিক বন্ধনে। আচ্ছা, ক্যাটায়ন, অ্যানায়ন। ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে বলা হয় ক্যাটায়ন। হ্যাঁ, দেখতে পাচ্ছ? জি মিস। হ্যাঁ, তাহলে মনে রাখবে যে আমরা জানি একটা আয়নের মধ্যে পরমাণু সমূহের মধ্যে যখন আদানের সৃষ্টি হয়, কিছু পজিটিভ চার্জ এবং কিছু নেগেটিভ চার্জের সৃষ্টি হয়, আমরা দেখেছি সেক্ষেত্রে ধনাত্মক চার্জযুক্ত, অর্থাৎ যেটা পজিটিভ চার্জ হবে, খেয়াল রাখবে সবসময় ধনাত্মক চার্জযুক্ত যে পরমাণুগুলো আমরা দেখতে পাবো সেগুলোকে আমরা বলবো ক্যাটায়ন, এবং ঋণাত্মক চার্জযুক্ত যে পরমাণুকে দেখতে পাবো সেগুলোকে বলবো আমরা অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন কি, অ্যানায়ন কি? আমরা ক্যাটায়ন কাকে বলবো বা অ্যানায়ন কাকে বলবো দেখে বলো একটু। ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে বলবো ক্যাটায়ন, আর ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে বলবো অ্যানায়ন। অ্যানায়ন, গুড। অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক চার্জ বিশিষ্ট পরমাণুগুলোকে ক্যাটায়ন এবং অ্যানায়ন বলা হয়। এর পরবর্তীতে দেখি, যেমন এখানে কি দেখতে পাচ্ছ? হিলিয়াম। হিলিয়াম। হিলিয়ামের ইলেকট্রন কত? 2। 2। আর নিয়নের? 10। 10। 10 বলতে আমরা ইলেকট্রন বিন্যাস যখন দেওয়া হবে, যেহেতু 10 প্রথম শক্তি স্তরে হবে কয়টি ইলেকট্রন? 2টি ইলেকট্রন। আমরা এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে নিয়নের প্রথম কক্ষপথে রয়েছে 2টা ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে রয়েছে 8টি ইলেকট্রন, অর্থাৎ দুইটিই কিন্তু এখানে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস হওয়ার কারণ কি? একটাতে আমরা দেখতে পাচ্ছি হিলিয়ামের ক্ষেত্রে তার সর্বশেষ শক্তি স্তরটা দ্বিত্বপূর্ণ। কি দেখতে পাচ্ছি? দ্বিত্বপূর্ণ, অর্থাৎ দুইটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ রয়েছে। এবং নিয়নের ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রথম শক্তি স্তরে 2টা, পরবর্তী শক্তি স্তরে 8টা, অর্থাৎ অষ্টকপূর্ণ রয়েছে। নিয়নের ক্ষেত্রে তার সর্বশেষ শক্তি স্তরটা অষ্টকপূর্ণ রয়েছে। যেহেতু দুইটাই দ্বিত্ব আর অষ্টকপূর্ণ রয়েছে, সে কখনো কি করবে না, কোনো পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করতে চাইবে না, অর্থাৎ সে তার ইলেকট্রনটা কাউকে দিতে চাইবে না বা কারো থেকে নেওয়ার টেন্ডেন্সিও তার মধ্যে থাকবে না। সেক্ষেত্রে হিলিয়াম আর নিয়ন হলো নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ তারা কি থাকবে? সবসময় স্থিতিশীল অবস্থায় বিরাজমান থাকবে। এর পরবর্তীতে দেখো, এটা কি দেখতে পাচ্ছ? লিথিয়াম। লিথিয়াম। আর এটা কি? এফ দ্বারা কি বোঝাচ্ছে? ফেরাম। ফ্লোরিন। হ্যাঁ, ফ্লোরিন। আমরা জানি 9 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট হলো ফ্লোরিন, ফ্লোরিন পরমাণু। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লিথিয়াম। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 3। লিথিয়াম দেখতে কেমন দেখতে পাচ্ছ ছবিতে? একটু সিলভার কালারে, একটা শক্ত একটা দণ্ডের মতো আমাদের, মানে কঠিন পদার্থ মনে হচ্ছে। লিথিয়াম হলো কঠিন পদার্থ, সিলভার কালারে। আর ফ্লোরাইডটা হলো লিকুইড। ফ্লোরিন
পরমাণুটা হলো কি লিকুইড, যে যার Liquid। কারণে এখানে একটা কিসের মধ্যে রাখা হয়েছে, বিকারের মধ্যে এটাকে রাখা হয়েছে, বোতল একটা ফ্লাক্সের মধ্যে রাখা হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি এখানে লিথিয়াম এবং ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাসের চিত্র এঁকে দেখা। তোমরা কি লিথিয়াম আর ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা আঁকতে পারবে? যদি তোমাদেরকে আঁকতে বলা হয় পারা যাবে। পারা যাবে। কিভাবে আঁকবো? আমরা দেখছি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 2, সেক্ষেত্রে আমরা কয়টা স্তর দিব, সেখানে কক্ষপথ কয়টার প্রয়োজন হবে? মিস প্রথমটাতে আমরা দুইটা দেব না? হ্যাঁ, প্রথমটাতে 2টা আর পরবর্তীতে তারপর আরেকটা। একটা। হ্যাঁ, সেভাবে আমরা লিথিয়ামটা আঁকবো। আর ফ্লোরিনের ক্ষেত্রে ফ্লোরিন প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 4টা, 4টা 1s2 2s2 2p 5, অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টি, পরবর্তী শক্তি স্তরে 2টি এবং এর নেক্সট যে তৃতীয় শক্তি স্তর থাকবে সেখানে 5টি দিবে। 5টা, ঠিক আছে। অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে 7টা থাকবে। প্রথম শক্তি স্তরে 2টা এবং দ্বিতীয় শক্তি স্তরে 2টা, 5টা করে টোটাল 7টা ইলেকট্রন আমরা ফ্লোরিনের ক্ষেত্রে দেখিয়ে দিই। এর পরবর্তীতে দেখো, হ্যাঁ দেখেছো, আমি ছবিটা আবারও দেখাচ্ছি। তুমি যেগুলো বলেছো যে এভাবে করে তোমরা সুন্দর করে যখন কোনো ব্যাখ্যা দিবে পেন্সিলের সাহায্যে আঁকবে, পেন্সিল কম্পাসের সাহায্যে সুন্দর করে তারপর ইলেকট্রন বিন্যাসগুলো দেখাবো, কখনো কলম ব্যবহার করবে না। লিথিয়াম মাঝখানে দিয়ে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ দিয়ে এভাবে ইলেকট্রনগুলোকে সজ্জিত করবে। প্রথম শক্তি স্তরে 2টা দিলে পরবর্তী শক্তি স্তরে একটার মাধ্যমে তোমরা লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আঁকবে। এরপর ফ্লোরিনটা দেখো, ফ্লোরিনটা কি করেছে? ফ্লোরিনের প্রথম কক্ষপথে 2টা, হ্যাঁ, আর দ্বিতীয় কক্ষপথে 7টা, দ্বিতীয় কক্ষপথে সর্বশেষ 7টা দেওয়া হয়েছে। তাহলে লিথিয়াম ও ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস এভাবে করে আমরা আঁকবো। তাহলে এখানে দেখো, তো একটু ভালো এটা দেখানোর কারণ, এটা কেন বলা হচ্ছে তোমাদেরকে, এখানে আমরা দেখবো কি, যেমন আমরা পড়ছিলাম ক্যাথলিন আর আনায়ন, এখানের সাথে এটা কিভাবে রিলেটেড। অর্থাৎ এখানে তোমরা দেখো লিথিয়ামের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে কিন্তু 2টা ইলেকট্রন অলরেডি কি আছে, সে দ্বিত্বপূর্ণ আছে, এবং সর্বশেষ শক্তি স্তরে একটা আছে, এটা অতিরিক্ত। এটা থাকলেও তো না, মানে এটা যদি সে কাউকে দিয়েও দেয় তারপরে কি হবে না, তার অবস্থানটা তেমন পরিবর্তন হবে না। আর ফ্লোরিনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম শক্তি স্তরে 2টা আছে আর পরবর্তী যে শক্তি স্তর সেখানে কিন্তু অষ্টকপূর্ণ নেই, অর্থাৎ অষ্টকপূর্ণ হতে একটা ইলেকট্রন তার শর্ট রয়েছে, একটা ইলেকট্রন কি রয়েছে, তাহলে সেটা লিথিয়াম থেকে হ্যাঁ হ্যাঁ, লিথিয়াম থেকে সে কি করবে, যেহেতু লিথিয়াম দান করবে সে হবে পজিটিভ চার্জ, যে দান করবে সে কি হবে, পজিটিভ চার্জ, যার কারণে এখানে লিথিয়ামকে কি দেওয়া হয়েছে, ধনাত্মক চার্জ। লিথিয়ামটা এখানে ধনাত্মক চার্জ, সে দান করে ধনাত্মক চার্জে পরিণত হবে। আর ফ্লোরিন পরমাণুটা ওই ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করে ফ্লোরাইড আয়নে পরিণত হবে। কিসে পরিণত হবে? ফ্লোরাইড আয়নে পরিণত হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিথিয়ামটাকে বলবো, এটা লিথিয়াম কি ক্যাটায়ন নাকি অ্যানায়নের মধ্যে পড়ছে দেখি বলো তো। লিথিয়াম প্লাস লিথিয়াম হচ্ছে ক্যাটায়ন, আর ফ্লোরিনটা অ্যানায়ন। তাহলে আমাদের এখানে দেখানোর এটাই কারণ হলো যে লিথিয়াম যেহেতু ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হয়েছে, লিথিয়ামকে আমরা বলবো ক্যাটায়ন, আর লিথিয়াম ক্যাটায়ন, এবং ফ্লোরিন যেহেতু ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ চার্জে পরিণত হয়েছে, এটাকে আমরা বলবো ফ্লোরাইড আয়ন বা অ্যানায়ন। ফ্লোরাইড আয়ন বা অ্যানায়ন দুইভাবে আমরা এটাকে বলতে পারি। তাহলে এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে কোনটা পজিটিভ চার্জ, কোনটা নেগেটিভ, বা কোনটাকে ক্যাটায়ন বা অ্যানায়ন বলা হবে। হ্যাঁ, ওকে হবে। এরপরে যদি বলা হয় সোডিয়াম ক্লোরিন পরমাণুর সংযোগে সোডিয়াম ক্লোরাইড যৌগটির গঠন প্রক্রিয়া খাতায় এঁকে দেখাও। সোডিয়াম এবং ক্লোরিন একটু আগে আমরা বলেছিলাম, হ্যাঁ, তাহলে একটু ব্যাখ্যাটা কি আমাকে একটু বলতে পারবে তুমি? একটু ইলেকট্রন বিন্যাসটা আগে মূলত বল। সোডিয়াম হচ্ছে প্রথম কক্ষপথে 2টা, হ্যাঁ, দ্বিতীয় কক্ষপথে 8টা, এরপরে তৃতীয় কক্ষপথে একটা। তুমি একটু ভালো করে দেখো, স্ক্রিনের দিকে একটা পরিবর্তন লক্ষ্য করবে। দেখেছো তুমি ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, প্রথম শক্তি স্তরে বলেছো 2টা, তারপরে দ্বিতীয় শক্তি স্তরে বলেছিলে 8টা, ঠিক আছে। 8টা হওয়ার পর একটা ইলেকট্রন শিফট করতেছে, দেখতেছো কার দিকে?
ফ্লোরিনকে সে একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, যখনই সে একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে সে পজিটিভ হয়ে যাচ্ছে। আর ফ্লোরিনের ক্ষেত্রে আমরা দেখেছি কি সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? 7টি ইলেকট্রন থাকে। তাহলে সোডিয়াম থেকে যে ইলেকট্রনটি ফ্লোরিন গ্রহণ করেছে সেক্ষেত্রে সে নেগেটিভ চার্জ হবে, অর্থাৎ সোডিয়াম ফ্লোরাইড যৌগ এভাবে গঠিত হবে। অর্থাৎ সোডিয়াম তার অতিরিক্ত ইলেকট্রনটা যখন ফ্লোরিনকে দান করবে ফ্লোরিন মাইনাস হবে এবং সোডিয়াম দান করে পজিটিভ চার্জ হয়ে কিন্তু সে একটা যৌগ গঠন করতে পারবে, সেটা হলো সোডিয়াম ফ্লোরাইড যৌগ। সোডিয়াম ফ্লোরাইড যৌগ। হ্যাঁ, চিত্রটা একটু ভালো করে দেখেছো? অ্যানিমেশন কেমন হচ্ছে? একটা ট্রান্সফার করে সুন্দর করে যখন দিয়ে দিচ্ছে প্লাস হয়েছে, যে গ্রহণ করছে সে নেগেটিভ হয়ে একটা যৌগ পাশাপাশি হয়ে যাচ্ছে, অর্থাৎ দূরত্ব যেটা ছিল সেটা একটা কাছাকাছি হয়ে একটা যৌগ গঠন করেছে বন্ধনের মাধ্যমে। এর পরবর্তীতে দেখো, তাহলে সোডিয়াম ও ফ্লোরিনের পরিচিতি। আমরা সোডিয়াম এর পরিচিতি, সোডিয়াম দেখতে কেমন দেখেছো? সোডিয়াম ধাতুটা কেমন চিত্রে? যাচ্ছে না? একটু ভালো করে খেয়াল করো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম হলো কঠিন একটা পদার্থ সিলভার কালারে, যেটাকে কাটা হচ্ছে একটা ছুরির সাহায্যে। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11 এবং পারমাণবিক ভর হলো 22.91। ঠিক আছে, একটু আগে আমরা সোডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেটা দেখেছিলাম। 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখেছিলাম। এর পরবর্তীতে দেখো আরেকটা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা এর আগে বলেছিলাম ক্লোরিন, এখন হলো ক্লোরাইড। এখন আমরা কি দেখতে পাবো? 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ক্লোরিন নিয়ে আমরা করব। সেক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড কিভাবে যৌগ গঠন করবে, কিভাবে যৌগ গঠন করবে সেটা ব্যাখ্যাটা কি বলতে পারবে? সোডিয়াম ক্লোরাইড মিস হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমাদের প্রথমে কি প্রয়োজন হবে? ইলেকট্রন বিন্যাসের প্রয়োজন হবে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে এর শক্তি স্তরে একটা অতিরিক্ত ইলেকট্রন রয়েছে। আর ক্লোরিনেরটা যদি বলতে যাই, এখন 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, সেটা ইলেকট্রন বিন্যাসটা বলো। ক্লোরিনের 1s2 2s2 2p6 হ্যাঁ 1s2 2s2 2p6 3s2 3p5, সর্বশেষ শক্তি স্তরে 3s2 3p5 7টা। আমরা দেখতে পাচ্ছি ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ অষ্টক পূর্ণ করতে তার আরো একটি ইলেকট্রনের প্রয়োজন হয়। সে যদি হ্যাঁ বলো, মানে যে ওর যে একটা ঘাটতি আছে ওইটা সোডিয়াম থেকে সে গ্রহণ করবে না? হ্যাঁ, গ্রহণ করবে। তাহলে সে যদি চায় সোডিয়াম ক্লোরাইড কিভাবে যৌগ গঠন করে, দেখো সোডিয়ামের একটা অতিরিক্ত ইলেকট্রন রয়েছে, সে চাইলে এই ইলেকট্রনটা কাউকে দান করতে পারে। আর ক্লোরিনের যেহেতু ঘাটতি রয়েছে সেক্ষেত্রে সেই সোডিয়ামের যে ত্যাগকৃত ইলেকট্রনটা রয়েছে সেটা ক্লোরিন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হবে। সোডিয়াম দান করে সোডিয়াম প্লাসে পরিণত হবে, আর ক্লোরাইড গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হবে। অর্থাৎ এভাবে কিন্তু সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে। সোডিয়াম ক্লোরাইড এভাবে কি করে? যৌগ গঠন করতে পারে। হ্যাঁ, এখানে ইলেকট্রন বিন্যাসটা দেওয়া হয়েছে সোডিয়ামের 281। এর পরবর্তীতে আরেকটা হলো ক্লোরিনের হলো 287। প্রথম শক্তি স্তরে 2টা, পরবর্তীতে 8টা, তার পরবর্তীতে যেটা তৃতীয় শক্তি স্তর সেখানে 7টা ইলেকট্রন দেওয়া হবে। তাহলে সোডিয়াম দেখেছো এখানে কি বলা হয়েছে? সোডিয়ামের যে একটা ইলেকট্রন অতিরিক্ত রয়েছে, সে যখন সেই ইলেকট্রনটা, আমরা সবসময় ইলেকট্রনকে নেগেটিভ, যেহেতু ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ বিশিষ্ট একটা আয়ন, ই লেখার সময় এর উপরে একটা মাইনাস চিহ্ন দিব কর্নারে। এভাবে তোমরা স্ক্রিনে একটু ভালো করে খেয়াল করো, আমরা কর্নারে এভাবে মাইনাস চিহ্ন দিব ইলেকট্রনের ক্ষেত্রে, অর্থাৎ সোডিয়াম দান করে পজিটিভ চার্জে পরিণত হবে এবং একটা ইলেকট্রন দান করেছে বিধায় সেরকম হয়েছে। এবং সোডিয়াম তখন কার ইলেকট্রন বিন্যাস অর্জন করবে? মানে সোডিয়ামের কাছাকাছি কোনো নিষ্ক্রিয় গ্যাস আছে কি? না, নেই। হ্যাঁ মিরাজ বলতে পারবে সোডিয়ামের কাছাকাছি কোনো নিষ্ক্রিয় গ্যাস? যেমন আমরা সোডিয়ামের দেখছি 11, সে যখন একটা ইলেকট্রন দান করবে 10 হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি কার ইলেকট্রন বিন্যাস 10 বা পারমাণবিক সংখ্যা কার 10? আমরা একটু আগে দেখেছিলাম হয়তো একটা নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কথা মনে আছে? আমরা হ্যাঁ, নিয়নের পারমাণবিক সংখ্যা হলো 10, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস হলো 28। তাহলে দেখো সোডিয়াম যখন তার একটা ইলেকট্রন দান করবে সে নিয়নের কাছাকাছি ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। অর্থাৎ যে কোনো
পরমাণু মৌল বা যৌগের একটা ধর্ম হলো সে তার যদি কোনো অতিরিক্ত ইলেকট্রন থাকে সে দান করে বা ঘাটতি থাকলে সে গ্রহণ করে অষ্টকপূর্ণ হয়ে বা দ্বিত্বপূর্ণ হয়ে সে একটা নিষ্ক্রিয় গ্যাসের কাছাকাছি ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, কারণ সে স্থিতিশীল অবস্থায় থাকতে চায় যৌগ গঠন করার জন্য। সেক্ষেত্রে সবসময় চাইবে তার পাশাপাশি মানে তার কাছাকাছি সবসময় তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে সেগুলো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাইবে স্থিতিশীল অবস্থায় থাকার জন্য। তাহলে এর পরবর্তীতে আমরা দেখছি, তাহলে এটা হলো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। যেমন সোডিয়াম আয়নের চার্জ গঠন, আমরা কয়টা প্রোটন দেখতে পাবো সোডিয়ামের ক্ষেত্রে? সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন কয়টা থাকবে? যেহেতু পারমাণবিক সংখ্যা কত? 11 পারমাণবিক সংখ্যা, আর তাহলে পারমাণবিক সংখ্যার ততটি কি থাকবে? প্রোটন থাকবে। সোডিয়ামের প্রোটন কয়টি? প্রোটনের চার্জ 11 প্লাস 11, যেহেতু প্রোটন বলছি পজিটিভ চার্জ হবে 11টি প্রোটনের চার্জ, আর ইলেকট্রনের চার্জ 10 থাকবে। 10 কিভাবে? একটা যে অতিরিক্ত ইলেকট্রন ছিল সেটা কি করেছে সে দান করবে, যখন দান করে ফেলবে তার কাছে কয়টি ইলেকট্রন থাকবে? শুধুমাত্র 10টা ইলেকট্রন থাকবে, অর্থাৎ -10। আর তার মোট চার্জ অর্থাৎ সামগ্রিক চার্জ কত হবে? আমরা যখন +11 থেকে -10টা বাদ দেব তার টোটাল বা সামগ্রিক চার্জটা হবে +1। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো ক্লোরিনেটটা কিভাবে করা হবে? ও কি কোনো কাছাকাছি কোনো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে কি? 17 যখন একটা গ্রহণ করবে সে কার কাছাকাছি হয়ে যাবে? 17 থেকে একটা পেলে 18 হবে। তাহলে 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোনো নিষ্ক্রিয় গ্যাস কি রয়েছে? আছে তো। 18 পারমাণবিক সংখ্যা কার? কোন নিষ্ক্রিয় গ্যাসের? আর্গন। আর ক্লোরিন যখন একটা ইলেকট্রন পাবে কারো কাছ থেকে তখন সে তার কাছাকাছি, যেহেতু 17 ছিল একটা গ্রহণ করে 18 হবে, সে নিকটবর্তী আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল অবস্থায় বিরাজ করবে। যদি আমাদের চার্জ গঠনটা দেখাতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে দেখাবো যে ক্লোরাইড আয়নের চার্জ গঠন কিভাবে হয়। যেহেতু ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 17, তাহলে তার প্রোটনের চার্জ হবে কত? +17। প্রোটনের চার্জ কত হবে? আমরা প্রোটনের চার্জ কত পাবো? আমি বুঝিনি আপনার কোশ্চেন। ক্লোরাইড আয়নের চার্জ গঠন অর্থাৎ ক্লোরাইড যে আয়নটা রয়েছে সেখানে প্রোটনের সংখ্যা কত? 17টি প্রোটনের চার্জ। আমরা কিভাবে লিখবো? যেহেতু চার্জ বলেছে, আমি যদি শুধু প্রোটন বলতাম তখন তুমি 17 বললে হতো। এখন যেহেতু বলছি প্রোটনের চার্জ, তাহলে তার আদানটা সহ লিখতে হবে +17। আর টোটাল ইলেকট্রন কয়টি, মানে গ্রহণ করে কয়টি হয়েছে? সে যে 18। অর্থাৎ তার যে একটা ঘাটতি ছিল সে যখন গ্রহণ করবে তখন ওই 18টি ইলেকট্রনের চার্জ হবে কত? -18। আর তার সামগ্রিক চার্জ অর্থাৎ টোটাল চার্জ হবে কত? যখন -18 থেকে 17টা বাদ দিব, একটা থেকে একটা বাদ দেওয়া হবে, ইলেকট্রন থেকে প্রোটনের সংখ্যাটা বাদ দিব, সেক্ষেত্রে আমরা মোট চার্জটা পাবো। মোট চার্জ পাবো সেটা হলো -1। দেখো সোডিয়ামের ক্ষেত্রে আমরা আদানের চার্জ কত পাচ্ছি? +1। আর ক্লোরিনের ক্ষেত্রে, ক্লোরাইডের ক্ষেত্রে পাচ্ছি -1। তাহলে +1 -1 গিয়ে পুরাটা যৌগের সামগ্রিক চার্জ কত হবে? 0। অর্থাৎ এটা হলো একটা কি বন্ধন? আয়নিক বন্ধন। আমি যে তোমাদের এতক্ষণ এই বন্ধনটা দিলাম, ব্যাখ্যা করলাম যে যে যৌগের মধ্যে ধনাত্মক ও ঋণাত্মক আদানের সৃষ্টি হবে এবং যে বন্ধনের মাধ্যমে একটা বন্ধন গঠন করবে, ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ গঠনের মাধ্যমে যে বন্ধন তৈরি করবে সেটাকে আমরা বলবো কি? আয়নিক বন্ধন। ঠিক আছে, পজিটিভ এবং নেগেটিভ চার্জ বিশিষ্ট যৌগ সৃষ্টির আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধনটা গঠিত হবে সেটাকে আমরা কি বলবো? আয়নিক বন্ধন। যেমন সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক বন্ধন। যদি তোমাদেরকে ব্যাখ্যা করতে বলে সেক্ষেত্রে তোমরা কি ব্যাখ্যাটা বলতে পারবে যে সোডিয়াম ক্লোরাইড কেন আয়নিক বন্ধন? ওকে, তাহলে আমরা যে এখানে কিভাবে চিত্রটা দেখালাম, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে মাইনাস, আবার ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে, এটা যখন পাশাপাশি হবে এভাবে করে তারা আয়নিক বন্ধন গঠন করবে। আয়নিক বন্ধনে কিন্তু আরেকটা নাম রয়েছে, সেটা একটু নোট করে রাখবে, সেটা হলো তড়িৎযোজী বন্ধন। আয়নিক বন্ধনের একটা নাম কি? তড়িৎযোজী বন্ধন। আমরা দেখেছি কি অনেক ক্ষেত্রে কিছু অধাতু রয়েছে, আর এক্ষেত্রে যে বন্ধনটা হবে অধাতুগুলোর ইলেকট্রন আসক্তির মান কিন্তু বেশি হয়। খেয়াল রাখবে
অধাতুগুলোর ইলেকট্রন আসক্তির মান বেশি হওয়ায় সর্বশেষ শক্তি স্তরে কি করে, এরা এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন বা অ্যানায়নে পরিণত হয়। এভাবে আর যাদের যেসব ধাতুর আয়নীকরণ শক্তির মান কম, তারা অতি সহজে তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো কি করতে পারে, ত্যাগ করতে পারে। যারা ত্যাগ করে তারা ধনাত্মক, আর যারা গ্রহণ করে তারা ঋণাত্মক। এভাবে করে কিন্তু দুইটা বিপরীত আয়নের সৃষ্টি হয়, অর্থাৎ দান করে প্লাস গ্রহণ করে মাইনাস, দুইটা বিপরীত আদানের, একটা হলো ক্যাটায়ন আর একটা হলো অ্যানায়ন। ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, যেটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক বল। কি বললাম? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, যার নাম হলো ইলেকট্রোস্ট্যাটিক বল, তাদের মধ্যে কাজ করে। এই ইলেকট্রোস্ট্যাটিক বল বা কুলম্ব আকর্ষণ একে অপরের সাথে যুক্ত থাকে, যার কারণে এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বন্ধন তৈরি করে, যে বন্ধনটাকে আমরা বলবো আয়নিক বন্ধন বা সমযোজী বন্ধন। আর উদাহরণ হিসেবে তোমরা সোডিয়াম ক্লোরাইডের এই যে উদাহরণ তোমাদের কাছে আমি স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, এই উদাহরণটা দিলে তোমাদের কিন্তু আয়নিক বন্ধনের ব্যাখ্যাটা হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করে সংজ্ঞা দিয়ে তোমরা উদাহরণ দিয়ে জিনিসটা বুঝিয়ে দিবে। হ্যাঁ, তোমাদের কাছে আয়নিক বন্ধনটা কি ক্লিয়ার হয়েছে? মিস, এটা কি আয়নিক বন্ধনের আরেক নাম বলছেন আপনি, তড়িৎ যোজী বন্ধন? এটা কি তড়িৎ যোজী না তড়িৎ সমযোজী? তড়িৎ যোজী বন্ধন। আচ্ছা, হ্যাঁ, তড়িৎ যোজী বন্ধন। আয়নিক বন্ধনের আরেকটা নাম তড়িৎ যোজী বন্ধন, সমযোজী হবে না, কারণ সমযোজী বন্ধনটা আরেকটা, সে কারণে। এরপরে যদি তোমাদেরকে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটাও একটা ব্যাখ্যা তোমরা দিতে পারবে যে ম্যাগনেসিয়াম অক্সাইড কি করে। ম্যাগনেসিয়াম অক্সাইড একটা আয়নিক যৌগ, এটার ব্যাখ্যা কি দিতে পারবে? ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগ গঠন করে, এটার ব্যাখ্যা দেখেছো? প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে ইলেকট্রন বিন্যাস, আমরা যেটার ব্যাখ্যা করতে যাব না কেন, আমাদের মূলত যে জিনিসটার প্রয়োজন হবে সবচেয়ে আগে আমাদের পারমাণবিক সংখ্যা জানতে হবে, ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে। ঠিক আছে, যে কোনো যৌগ বা মৌলের কি জানতে হবে? পারমাণবিক সংখ্যা এবং এর ইলেকট্রন বিন্যাস। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা এভাবে করে লিখব 2A2, প্রথম শক্তি স্তরে 2টি, পরবর্তীতে 8টি, এর পরবর্তীতে 2টি। আর অক্সিজেনের হলো 8। তাহলে প্রথম শক্তি স্তরে 2টি, পরবর্তী শক্তি স্তরে 6টি দিব। তাহলে এক্ষেত্রে দেখো অক্সিজেন তো অষ্টকপূর্ণ আছে না? কিভাবে অষ্টকপূর্ণ? প্রথমটা তো দ্বিত্বপূর্ণ আছে, প্রথম শক্তি স্তর খেয়াল করো 2টা আছে, কিন্তু পরবর্তী শক্তি স্তরে 8টা থাকার কথা। আমরা জানি দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা থাকতে পারে ইলেকট্রন? 8টা থাকতে পারে। এখানে তো 8টা নেই দ্বিতীয় শক্তি স্তরে, আমি প্রথমটার সাথে মিলাবো না, আমি দ্বিতীয়টা খেয়াল করব। ঠিক আছে, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে দেখো 6টা ইলেকট্রন রয়েছে, তাহলে তার কয়টা ইলেকট্রনের ঘাটতি রয়েছে এখানে অষ্টকপূর্ণ হওয়ার জন্য? অষ্টকপূর্ণ হওয়ার জন্য কয়টা ইলেকট্রনের ঘাটতি রয়েছে অক্সিজেনে? অক্সিজেনে আর 2টি। তাহলে যেহেতু ম্যাগনেসিয়াম অতিরিক্ত, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো প্রথমে 2টা আছে, পরবর্তীতে 8টা আছে, আবার এর পরবর্তীতেও 2টা দেখতে পাচ্ছ, অর্থাৎ 2টা এখানে অতিরিক্ত আছে। সে চাইলে এই 2টা ইলেকট্রন কাউকে দিয়ে কিন্তু একটা যৌগ গঠন করতে পারে। এক্ষেত্রে যদি সে অক্সিজেনের মতো কোনো মৌলকে পায়, সেক্ষেত্রে সে অক্সিজেনকে 2টা ইলেকট্রন দান করতে পারবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অক্সিজেনেরও কি হয়ে যাবে? অষ্টকপূর্ণ হয়ে যাবে। ম্যাগনেসিয়াম থেকে 2টা ইলেকট্রন যদি সে পায়, সে অষ্টকপূর্ণ হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগ গঠন করতে পারবে। হ্যাঁ, দেখো কিভাবে, যেহেতু ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে সে আমরা লেখার সময় কি লিখবো? ম্যাগনেসিয়াম 2+। একটা ইলেকট্রন দান করলে সেক্ষেত্রে শুধু প্লাস হতো, যেহেতু এখানে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, সেক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়াম লিখে এর পাশে কি দিব? 2+। খেয়াল থাকবে, 2+। আর অক্সিজেনের ক্ষেত্রে কি করব? 2-। যেহেতু 2টা ইলেকট্রন সে গ্রহণ করছে, সেক্ষেত্রে আমরা অক্সিজেনের সাথে লিখব 2-। এভাবে করে কিন্তু, আর +2 -2 এই দুইটা বাদ হয়ে যাবে, প্লাস মাইনাসে বাদ চলে গিয়ে শুধুমাত্র আমরা যখন যৌগটার নাম লিখবো তখন কি লিখবো? ম্যাগনেসিয়াম অক্সাইড, MgO। ঠিক আছে, এভাবে করে কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড আয়নিক বন্ধন গঠন করে। তাহলে এগুলোর যে কোনো যৌগের আয়নিক বন্ধন ব্যাখ্যা করার ব্যাপারটা কি তোমরা ব্যাখ্যা করতে পারবে? জি মিস। ওকে, তাহলে পরবর্তীতে দেখো। হ্যাঁ, তাহলে আমরা ক্যাটায়ন আর অ্যানায়ন কাকে বলেছি আবার একটু বলো দেখি।
ক্যাটায়ন কাকে বলে? ধনাত্মক আধানযুক্ত পরমাণু হচ্ছে ক্যাটায়ন, ঋণাত্মক আধানযুক্ত পরমাণু হচ্ছে অ্যানায়ন। সোডিয়াম প্লাস কি ক্যাটায়ন নাকি অ্যানায়ন? সোডিয়াম হচ্ছে ক্যাটায়ন। ক্যাটায়ন। আর ক্লোরিন বা ক্লোরাইড? অ্যানায়ন। 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 ক্লোরাইড যেহেতু সে মাইনাস ঋণাত্মক চার্জ বিশিষ্ট সেহেতু অ্যানায়ন, আর সোডিয়াম প্লাস হলো ক্যাটায়ন। এর পরবর্তীতে দেখো লিথিয়াম ফ্লোরাইড কিভাবে যৌগ গঠন করে সেটার ব্যাখ্যাটা কিভাবে দিবে, যে আয়নিক বন্ধন গঠন, দুইটাই কিন্তু আয়নিক বন্ধন গঠন করতে দেখা যাচ্ছে। লিথিয়ামের প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন দেখতে পাচ্ছি আমরা এখানে? দুইটি, পরবর্তীতে একটি। ঠিক আছে, তারপরে দেখো ফ্লোরিনের ক্ষেত্রে হ্যাঁ স্টোরের দিকে খেয়াল করো। ফ্লোরিন প্রথম শক্তি স্তরে 2টা। হ্যাঁ, আর সর্বশেষ শক্তি স্তরে 7টা। তাহলে এখানে লিথিয়াম যখন এই অতিরিক্ত ইলেকট্রনটা দান করবে, সে ফ্লোরাইড সে গ্রহণ করে, অর্থাৎ ফ্লোরিন পরমাণু সেই ইলেকট্রনটা গ্রহণ করে ফ্লোরাইড আয়নে পরিণত হবে। এভাবে করে কিন্তু তারা লিথিয়াম ফ্লোরাইড যৌগ গঠন করতে পারে। আর সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা সেম ভাবে ব্যাখ্যাটা দিব, যে সোডিয়াম ক্লোরাইড যে অতিরিক্ত ইলেকট্রন, অর্থাৎ সোডিয়াম লিখে আমরা যে অতিরিক্ত একটা ইলেকট্রন রয়েছে সেটাকে আমরা এভাবে দিতে পারি। ঠিক আছে, ডটের সাহায্যে এভাবে আমরা ইলেকট্রনটা দিব, এবং আবার এর পাশাপাশি আমরা যখন ক্লোরিন পরমাণুটাকে আঁকবো তখন ক্লোরিনের সাথে কয়টা ইলেকট্রন দিব? এখানে 7টা। এখানে কয়টা দেখতে পাচ্ছি আমরা? 7টা। উপরে তারপর আশেপাশে 7টা ইলেকট্রন। একটাকে যেহেতু আমরা ডট দিয়ে প্রকাশ করেছি, আরেকটাকে আমরা কি দিয়ে প্রকাশ করবো? ক্রস দিয়ে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু একই রকমের হয় না। যদি আমরা সবগুলো একই রকম দিতে যাই তাহলে ট্রান্সফারটা কিভাবে হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো না, যার কারণে আমরা যদি একটা ইলেকট্রনকে ডট চিহ্ন দিয়ে প্রকাশ করি, আরেকটাকে আমরা ক্রস দিয়ে প্রকাশ করব। এক্ষেত্রে সোডিয়ামটাকে আমরা প্রকাশ করেছি ডট চিহ্ন দিয়ে, এবং ক্লোরাইডটাকে প্রকাশ করা হচ্ছে ক্রস দিয়ে। তাহলে সোডিয়াম যখন ইলেকট্রনটা ক্লোরিনকে দিবে সে কি হয়ে যাবে? পজিটিভ। আর ক্লোরিন ও যে একটা ডট চিহ্ন বিশিষ্ট ইলেকট্রন সে গ্রহণ করেছে, সেক্ষেত্রে সে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। এভাবে করে তোমরা চিত্রগুলো কিন্তু খুব সুন্দর করে এঁকে দেখাবো। ঠিক আছে, ব্যাখ্যা করার ক্ষেত্রে আয়নিক বন্ধন বা যে কোনো যৌগের আয়নিক বন্ধন ব্যাখ্যা করতে বললে এভাবে চিত্র সহকারে ব্যাখ্যা দিয়ে, মানে তুমি যা আঁকবে এগুলো ব্যাখ্যাটা দিয়ে দিলে কিন্তু তোমাদের আয়নিক বন্ধন ব্যাখ্যার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো ওকে আয়নিক বন্ধন। হ্যাঁ দেখতে পাচ্ছ আয়নিক বন্ধন আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আয়নিক বন্ধন সম্পর্কে। তাহলে আয়নিক বন্ধন সম্পর্কে বলা যাবে এটার আরেকটা নাম হলো তড়িৎযোজী বন্ধন। হ্যাঁ, এটা কাকে বলে? আয়নিক বন্ধন কাকে বলে দেখি বলো। যে আকর্ষণের ফলে ক্যাটায়ন অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত থাকে, হ্যাঁ তাকে আমরা আয়নিক বন্ধন বলবো। অর্থাৎ যে ধাতু আর অধাতুর মধ্যে আয়নিক বন্ধন, খেয়াল রাখবে সবসময় কিসের মধ্যে হয়? ধাতু এবং অধাতুর মধ্যে। যে ধাতু পরমাণুর আয়নীকরণ শক্তির মানটা কিন্তু কম, ধাতুর আয়নীকরণ শক্তির মান অনেক কম, যার কারণে সে অতি সহজে কিন্তু তার সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করলে সে ধনাত্মক চার্জ বা ক্যাটায়নে পরিণত হবে। আর অধাতুর ক্ষেত্রে যেহেতু বলেছিলাম ধাতু আর অধাতুর হবে, আর অধাতুর হলে ইলেকট্রন আসক্তির মান বেশি। যেহেতু ইলেকট্রন আসক্তির মান বেশি, সে সহজে কি করবে? সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করতে পারবে। তার মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হবে যে সে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। যেহেতু গ্রহণ করবে, সে ঋণাত্মক আদান বিশিষ্ট আয়ন বা অ্যানায়নে পরিণত হবে। এইভাবে দুইটা বিপরীত আদানের সৃষ্টি হবে, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন, এদের মাঝখানে একটা বল কাজ করবে যেটার নাম হলো স্থির বৈদ্যুতিক বল বা ইলেকট্রোস্ট্যাটিক বল। এই আকর্ষণ বলের মাধ্যমে যে ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত হবে সেটাকে আমরা বলবো কি? মূলত আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। আর সোডিয়াম ক্লোরাইডকে আমরা আয়নিক বন্ধন, সোডিয়াম ক্লোরাইডের যে একটা আয়নিক যৌগ বা আয়নিক বন্ধন তার মধ্যে রয়েছে সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, আর যে সকল যৌগ আয়নিক বন্ধন গঠন করে তাকেই বলবো আমরা আয়নিক যৌগ। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে বিষয়গুলো? হ্যাঁ দেখতে পাচ্ছ ক্যাটায়ন কাকে বলে দেখি বলো। হ্যাঁ সাজিদ তুমি বলো ক্যাটায়ন বলতে কি বুঝো? হ্যাঁ মোনা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ?
ক্যাটায়ন কাকে বলে? ধনাত্মক আয়নযুক্ত পরমাণুকে বলা হয় ক্যাটায়ন। ক্যাটায়ন, গুড। ধনাত্মক আধানযুক্ত যে পরমাণুগুলো রয়েছে সেগুলোকে আমরা বলবো ক্যাটায়ন। অ্যানায়ন কাকে বলে? ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে। অ্যানায়ন বলে। এর পরবর্তীতে দেখো, হ্যাঁ, ঋণাত্মক আধানযুক্ত বা একটু শোনো, এই প্রশ্নগুলো কিছু শর্ট কোয়েশ্চেন তোমাদের জন্য এখানে স্ক্রিনে দেখানো হচ্ছে, তোমরা যে পারবে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। এর পরবর্তীতে আয়নিক বন্ধন বলতে কি বুঝো, দেখি বলো। আয়নিক বন্ধন, হ্যাঁ ওই যে ক্যাটায়ন অ্যানায়ন যে আকর্ষণের ফলে পরস্পরের সাথে যুক্ত থাকে। হ্যাঁ, পরস্পরের সাথে যে আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক বল দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে তাকেই আমরা বলবো আয়নিক বন্ধন। এখানে একটা ব্যাখ্যা হয়তো বা একটু দিয়েছে, দেখো কিভাবে আয়নিক বন্ধনের ব্যাখ্যাটা দিবে একটু, মানে পুরোটা জিনিস যেন চলে আসে তোমার কথাটার মধ্যে, ঠিক আছে? স্ক্রিনে কি দেখতে পাচ্ছ আয়নিক বন্ধনের সংজ্ঞাটা কিভাবে দেওয়া হয়েছে? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত ক্যাটায়ন এবং অ্যানায়ন সমূহ যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যৌগের অণুতে আবদ্ধ থাকে তাকে আণবিক বন্ধন হ্যাঁ, বলে। আয়নিক বন্ধন। দেখো এই সংখ্যাটা খুবই সুন্দর করে দিয়েছে যে এক কথায় একটা বাক্যের মধ্যে কিন্তু সব কথাই চলে আসছে, যেখানে ইলেকট্রন শেয়ারের আদান প্রদানের ব্যাপারটা আসবে এবং ধনাত্মক আদান বা ক্যাটায়ন, ঋণাত্মক আয়ন বা অ্যানায়নের সৃষ্টি হবে এবং তারা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যৌগের অণুতে আবদ্ধ থাকবে, এই এবং তাদের মধ্যে স্থির বৈদ্যুতিক বল আকর্ষণ কাজ করবে, এটাকে আমরা কি বলবো? আয়নিক বন্ধন বলবো, ঠিক আছে? এর পরবর্তীতে দেখো, আয়নিক বন্ধন কোন মৌলসমূহের মধ্যে হয়ে থাকে? কোন মৌলগুলোর মধ্যে আয়নিক বন্ধন হয়ে থাকে? কোন ধাতু অধাতু নাকি ধাতু ধাতু নাকি ধাতু অধাতু অধাতু, কোন মৌলগুলোর মধ্যে হয়ে অধাতু থাকে? অধাতু অধাতু আর শুধু অধাতু? বুঝতেছি না। হ্যাঁ, এখানে দেখো খেয়াল রাখবে যে সাধারণত পর্যায় সারণী গ্রুপ 1 ও 2 এর ধাতু, মানে আমরা বলেছিলাম উপরে বলেছিলাম হয়তো তোমাদের স্কিপ হয়ে গেছে বিষয়টা, যে আয়নিক বন্ধন মূলত হয়ে থাকে কিসের মাধ্যমে? ধাতু ও অধাতুর মধ্যে। খুবই ভালো করে খেয়াল রাখবে আয়নিক বন্ধন গঠিত হবে কিসের মধ্যে? ধাতু ও অধাতুর মধ্যে। ধাতু আয়নীকরণ শক্তি বেশি কম হওয়ায় সে ইলেকট্রন ত্যাগ করবে, আর অধাতুর ইলেকট্রন আসক্তি বেশি হওয়ায় সে ইলেকট্রন গ্রহণ করবে। এই গ্রহণ আর ত্যাগের মধ্যে তাদের আকর্ষণ বল কাজ করে কিন্তু আয়নিক বন্ধন গঠন হবে। তাহলে এখানে বলা হয়েছে যে আয়নিক বন্ধন কোন মৌলসমূহের মধ্যে হয়ে থাকে? যে পর্যায় সারণীর মধ্যে আমরা গ্রুপ 1 ও 2 এর মধ্যে কিছু ধাতু দেখতে পারি, আবার গ্রুপ 16 ও 17 এর মধ্যে কিছু অধাতু দেখা যায়। এই যে ধাতু অধাতুর মধ্যে মূলত কি বন্ধন হয়ে থাকে? আয়নিক বন্ধন হয়ে থাকে। মনে থাকবে, তোমরা প্রশ্নটা একটু নোট করে ফেলো চাইলে। আয়নিক বন্ধন কোন মৌলসমূহের মধ্যে হয়ে থাকে? ধাতু ও অধাতুর ধাতু মধ্যে। আর পর্যায় সারণীর কত নাম্বার গ্রুপে আমরা ধাতুকে দেখতে পাই? 16, 17। ধাতুকে দেখতে পারি 1 আর 2 নম্বর গ্রুপ। 1 ও 2 এ ধাতু থাকে, আর অধাতু কোথায় থাকে? অধাতু 16, 17 তে। 16, 17 এর মধ্যে থাকে এবং এদের মধ্যে ধাতু অধাতুর মধ্যে যে বন্ধনটা আমরা দেখতে পাবো সেটা হলো আয়নিক বন্ধন। ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত কি? ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত CaO, Ca ক্যালসিয়াম ক্লোরাইড। ক্লোরাইড। হ্যাঁ, ক্যালসিয়াম ক্লোরাইড, অক্সাইড না। Cl, Cl। হ্যাঁ, CaCl। আর কিছু হবে কি? ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত হলো কি? CaCl2। আমরা ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত কিভাবে লিখব? CaCl2। CaCl2 দিয়ে আমরা ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত প্রকাশ করব। তাহলে তোমাদের এখানে আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, যে ক্যাটায়ন, অ্যানায়ন, আয়নিক বন্ধন, এখানে কি কোনো কোয়েশ্চেন রয়েছে তোমাদের? না মিস। তাহলে এখানে কি যদি কোনো ব্যাখ্যা দিতে বলে যে যে কোনো মৌল, যেমন আমরা ম্যাগনেসিয়াম অক্সাইডের ব্যাখ্যা পড়েছিলাম, তারপরে আরেকটা যদি বন্ধন যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, এখন যদি তোমাদেরকে বলি ক্যালসিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে বা আয়নিক বন্ধন গঠন করে, সে ব্যাখ্যাটা তোমরা কিভাবে দিবে? ক্যালসিয়াম ক্লোরাইড কিভাবে আয়নিক বন্ধন গঠন করে তার ব্যাখ্যাটা একটু বলো। মিস, প্রথমে এগুলার ইলেকট্রন বিন্যাস লাগবে, তারপর যদি অষ্টপূর্ণ না থাকে তাহলে একটা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের মাধ্যমে সে অষ্টপূর্ণ হবে।
হ্যাঁ, অষ্টক পূর্ণ হবে। অর্থাৎ আমরা দেখব দুইটা পরমাণুর মধ্যে কোনো পরমাণু যদি ইলেকট্রনের ঘাটতি থাকে সেই ইলেকট্রন গ্রহণ করবে, আর যার অতিরিক্ত ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনটা দান করবে। যে ইলেকট্রনটা দান করবে সে ধনাত্মক চার্জে পরিণত হবে এবং যে গ্রহণ করবে সে ঋণাত্মক আয়নে পরিণত হবে, এবং আয়নের মধ্যে পরিণত হওয়ার মাধ্যমে তাদের মধ্যে একটা বল কাজ করবে, যেটা হলো স্থির বৈদ্যুতিক বল বা ইলেকট্রোস্ট্যাটিক বল। এভাবে করে যৌগসমূহ কি করবে? যৌগ গঠন করবে। ঠিক আছে, এভাবে ক্যালসিয়াম ক্লোরাইড কি করবে? যৌগ গঠন করবে। যে কোনো যৌগের ক্ষেত্রে ব্যাখ্যাটা আমরা এভাবেই দিব। তাহলে তোমাদের আজকের হোমওয়ার্কটা তোমরা একটু লিখে ফেলো। বলেন। ক্যালসিয়াম ক্লোরাইড কিভাবে যৌগ গঠন করে? ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 কিভাবে যৌগ গঠন করে? যৌগ গঠন করে। ওকে, তাহলে এই হোমওয়ার্কটা তোমরা করে আমাকে স্কুল অ্যাপসে কি করবে? ছবিটা পাঠিয়ে দিবে। ঠিক আছে, গত ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিলে? মিস আমি ক্লাস করিনি। ক্লাস করনি বাকিরা? তোমাদের হোমওয়ার্ক কিন্তু পাওয়া যাচ্ছে না। সকলে চেষ্টা করবে যে ক্লাসগুলো হচ্ছে পড়ার পাশাপাশি হোমওয়ার্কগুলো করার চেষ্টা করবে, তাহলে তোমাদের প্রশ্ন কিভাবে লিখতে হবে বা কোনো লেগিংস থাকলে সেই জিনিসগুলো আবার চোখে পড়বে এবং আমি তোমাদেরকে সেগুলো সংশোধন করে দিতে পারবো। ঠিক আছে? ওকে, তাহলে আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাস আমাদের এখানে সমাপ্ত করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।